আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমরা আমাদের নতুন একটা কাজের দিকে অগ্রসর হচ্ছি। সেটা হলো, আপনারা অনেকেই জানেন বিষয়টা, সেটা হলো আমাদের বাংলাদেশেও বস্তায় আদা চাষ হয়। তো আমরা প্রথমত এবছর অল্প কিছু আদা লাগিয়ে এরপরে ট্রাই করব যে আসলে কি আমরা এই কাজটা করতে পারবো কিনা। তো এই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আমরা এখানে এখন উপস্থিত হয়েছি। তো স্বাভাবিক পর্যায়ে যারা ব্যবসায়ী আছে বা আদা চাষ করেন তারা বস্তায় করেন। তো আমরা যেহেতু বেশি করব না, মাত্র একটা বা দুইটা এই চাষ করে এরপরে আমরা দেখব। তো এই জন্য আমরা বস্তার পরিবর্তে এই যে দেখেন একটা ককশেড নিয়ে নিয়েছি। তো এখানে আদা গাছ হওয়ার পরে পানি দিতে হয়, তো যাতে পানিটা জমে না থাকে, এই জন্য আমরা এটাকে একটা এখানে দেখেন এই যে ফুটো ছিদ্র করে নিয়েছি যাতে এখান থেকে পানিটা পড়ে যায়। তো এটাকে বসিয়েছি। আর আমরা যে পদ্ধতিতে এটা শিখেছি বা জেনেছি যে আদা চাষ করার ব্যাপারে, সেটা হলো একেবারে শুধু মাটির ভিতরে আদা চাষের ফলনটা তেমন ভালো হয় না, বরং মাটি, গোবরের সার যেগুলো আছে এই যে দেখেন, এবং ছাই, পাশাপাশি হালকা কিছু বালু, এগুলো মিলিয়ে এরপরে এর ভিতরে আদা চাষ করলে আদার ফলনটা ভালো হয়। তো এই জন্য আমি সর্বপ্রথম যেটা এখানে নিয়ে এসেছি সেটা দেখেন এই যে মাটি। এই যে আমি এখানে মাটিটা ঢেলে নিচ্ছি। এখানে আমরা মাটিটা একটু আস্তে আস্তে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো দর্শক, এভাবে মাটিটা হালকা গুঁড়ো করে, যাতে একেবারে চাকা না থাকে, তাহলে হয়তো এটা গুঁড়ো করলে আসলে ভালো হয়, যেহেতু মিলাতে হয় ছাইয়ের সাথে। এরপরে মাটির সমপরিমাণ আমরা এখানে ছাই মিশিয়ে নেব। এই যে দেখেন ছাইটা। তো ছাইয়ের ভিতর থেকেও এখানে যে চুলার মাটি যেগুলো আছে শক্ত, এগুলো আমরা ফেলে দিচ্ছি, শুধু ছাইটা এখানে মিশিয়ে নিচ্ছি। এরপরে দর্শক, এর সাথে আমরা যে গোবর নিয়ে এসেছি দেখেন, এটা আসলে অনেক দিনের আগের, যে কারণে এটা সার হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে, পানি দিলে আবার এটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এই গোবরের যে সারটা, কম্পোস্ট সার, তো এটা আসলেই আপনারা সকলেই জানেন যে গাছগাছালির জন্য খুবই উপকারী। বিশেষ করে শাকসবজি এই জাতীয় জিনিস যারা চাষ করে, তো তারা এই গোবর সারটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আর এটা তো অন্য গাছের ক্ষেত্রেও ব্যবহার হয়। বাকি আদার ক্ষেত্রে আমরা অতিরিক্ত যে দুইটা জিনিস দিলাম, একটা হলো ছাই, দ্বিতীয় আর একটা হলো বালু। তো বালু যে কোনো বালুই দেওয়া যায়। আমরা এখানে এই যে বালু নিয়ে নিচ্ছি, দেখেন এই যে বালুটাও আমরা পরিমাণ মতো এখানে ঢেলে মিক্সার করে নেব সবগুলো একসাথে। দর্শক, এই যে দেখেন এগুলো আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দর্শক, এই যে একেবারে পরিপূর্ণভাবে আমাদের এগুলো মিক্সার করে নিলাম আমরা, যাতে সবগুলো সমপরিমাণ প্রায়। এখানে শুধু বালুটা একটু কম আছে তুলনামূলক, বাকি গোবর সার এবং ছাই মাটি সমপরিমাণেই আছে। তো আমরা এখানেও কিছু অতিরিক্ত ছাই এবং গোবর আছে, এগুলো নিয়ে নিচ্ছি। এই দেখেন, এটাও কিন্তু গোবরের চাকা, কিন্তু
শক্ত হয়ে আছে, সমস্যা নেই, এগুলো পানি পেলে একেবারে নরম হয়ে যাবে। তো এগুলোকে আমরা এখন ককশিটের ভিতরে ঢুকিয়ে ককশিটটা ভরে নেব। বিসমিল্লাহ। আর দর্শক, বিষয়টা আমরা ককশিটে দিলাম এখানে একটা বিদায়, বাকি আপনারা যদি এই যে স্বাভাবিক, শুধু আপনারা না, এটা বাংলাদেশে বা যারা এই চাষ করে তারা কিন্তু সবাই ককশিটে করে না, বরং দুই একজন আমাদের মতো যারা একটা বা দুইটা রোপণ করে হালকাভাবে প্রথমত তারা এটা ব্যবহার করে। বাকি যারা বেশি আদা চাষ করে তারা মূলত এটা বস্তার ভিতরে করে। মনে করেন সিমেন্টের বস্তা বা বড় বস্তা হলেও সিমেন্টের বস্তার অর্ধেক পরিমাণ এভাবে মাটি, বালু, ছাই এবং সার, গোবরের সার যেটা আছে মিক্সার করে তার অর্ধেক ভরা হয় এবং তার ভিতরে আদাটা লাগানো হয়। এটাই সবচেয়ে উপযোগী। তো আমরা যেহেতু যেটা করেছি সেটাও সবচেয়ে ভালো হবে, কেন খারাপ না। তবে আমরা যেহেতু বস্তার চেয়ে এটাকেই ভালো মনে করেছি, কারণ এখান থেকে আমাদের এখন এরকম পরিপূর্ণ প্রস্তুতি নয় যে আমরা এক জায়গায় অনেকগুলো বস্তা রেখে দেব। কারণ এটা করেছি, এটা সবচেয়ে সুবিধাজনক হবে আমাদের জন্য প্রথমত। এরপর যখন দেখব আগামীতে আপনাদেরকে আমরা যদি এখানে ফলন ভালো হয় সেটাও ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে বস্তায় বেশি পরিমাণে চাষ করব নিয়ত করেছি। এটা মূলত আমরা প্রথমত করতেছি এটার অবস্থা তৈরি করার জন্য, যে আসলে এভাবে আমরা পারবো কি না। এই জন্য আমরা করছি, দেখেন মাটিগুলো, মাটি, বালু, ছাই এবং গোবরের সার মিক্সচার করে যেগুলো নিয়েছিলাম সেগুলো ককশিটে পরিপূর্ণভাবে ভরে দিলাম। তো এখন দর্শক আমরা এগুলোর উপরে আমরা আদা লাগাবো। তো আদাগুলো আমরা আগেই কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে লাগানোর জন্য। আর আদা বাজারে বর্তমানে আপনারা জানবেন, খেয়াল করলে দুই প্রকারের আদা পাওয়া যায়। সেটা হলো এই সময়টা যেটা, এটা আদা লাগানোর উপযোগী একটা সময়, কারণ এখন আদার ভিতরে যেটাকে কোর বলে, অর্থাৎ গজও বলে অনেক দেশে, এটা ছাড়ে। আর আদা কিন্তু আবার বাজারে অনেক দোকানে ওনারা আনার পরে ফ্রিজে রাখে। তো এই ফ্রিজে যে আদাটা রাখা হয় সেটা কিন্তু লাগালে আর হবে না। তো আমরা বাজারে কয়েকবার খোঁজ নিয়েছি, নেওয়ার পরে ফ্রিজ ছাড়া আদা পাইতেছিলাম না। তো এক দোকানে গিয়ে আমরা আদাগুলো পেলাম। এই যে দেখেন, এই যে আদার গাছগুলো ছেড়েছে, এগুলো আমরা লাগিয়ে দিব। তো সিমেন্টের বস্তায় যদি লাগানো হয় প্রতি বস্তায় সর্বোচ্চ 3 পিস এরকম কোরসহ এটা লাগানো হবে। তো এখানে যেহেতু একটু বেশি পরিমাণ আছে সিমেন্টের বস্তার চেয়ে, আমরা 5 পিস আপাতত লাগাবো। এরপর আরও যেগুলো আছে এগুলো আমরা অন্য একটাই লাগাবো। দর্শক, তো দর্শক এই যে দেখেন আমরা এই যে জায়গাটা কিভাবে মিক্সার করলাম, কি কি দিলাম, এটা আপনারা সম্পূর্ণরূপে জানলেন। তো এখন আমরা লাগাবো কিভাবে, একটা পরিমাপ আপনারা দেখেন, একেবারে পাশে মিলিয়ে না, মাঝ বরাবর মাঝের দিকে, যাতে করে এটা থেকে গাছ হওয়ার পরে নিচে বাড়তে পারে। একেবারে পাশে লাগালে দেখে এটা কষ্টকর হবে। আর এটা লাগানোর ক্ষেত্রেও একটু হালকা নিচে, এই যে দেখেন, এই যে আমরা এখানে এই হালকাভাবে লাগিয়ে দিবেন। এই যে আমরা একটাকে লাগিয়ে নিলাম, ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে তো এখান থেকে গাছ উঠবে। এরপর এখান থেকে আরেকটা দিলাম পাশে, মাঝ বরাবর আবার দিতেছি। এগুলো থেকেই ইনশাল্লাহ হবে। এই যে দর্শক, তো আমরা এটার ভিতরে মোট 6টা কোর লাগিয়ে দিলাম। এবং এরপরে যেহেতু এগুলো একটু ভিজা আছে, পানি না দিলেও চলে, তারপর আমরা হালকা পানি দিয়ে দেবো। আর যদি শুকনো থাকে তাহলে পানি দিতেই হবে, একেবারে পানি ছাড়া লাগালে সেখানে আসলে ভালো হবে না। তো এখানে মূলত যেহেতু এখন কিছুদিন, 2 দিন আগে বৃষ্টি পড়েছে, তাই পানিতে হালকা ভিজে আছে, পানি না দিলেও চলতো। তারপর আমরা উপর থেকে হালকা পানি দিয়ে দেব।
তো সবচেয়ে বেশি এমন পরিমাণে পানি না যাতে পানিটা এখানে জমে থাকলে ওই আদাটা নষ্ট হয়ে যাবে। তাহলে পানিটা এই যে আমরা উপরে হালকা দিলাম, দেখা যায় নিচের যে শুকনো মাটিগুলো আছে ওগুলো পানিটা চুষে নিয়ে যাবে, যে কারণে আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দর্শক, এভাবেই আমরা রাখবো। এই লাগানোর পরে এভাবে আর তেমন কোনো কাজ নেই, বরং মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে শুধু যেখানে আসলে একেবারে মাটিটা শুকিয়ে গেছে কিনা। যখন শুকিয়ে যাবে দেখা যায় 2-1 দিন পরে, তখন এর উপর থেকে আবার এভাবে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে। এরপরে যখন গাছ হয়ে যাবে, এরপরেও আদা চাষের ক্ষেত্রে আমাদের জানা মতে আর তেমন এখানে কোনো খেদমতেরও প্রয়োজন নেই, বরং যদি একেবারে প্রয়োজন হয় তাহলে সার যেটা আছে, যেমন লাল একটা সার পাওয়া যায়, লাল, এই সারটা এখানে ব্যবহার করা উচিত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে হলুদের গুঁড়ো যে আছে, গাছ হওয়ার পরে এগুলো ব্যবহার করা হয় যাতে করে পোকায় না ধরে। আর গাছ হওয়ার পরেও স্প্রে সিস্টেম করে এখানে হালকা পানি দিয়ে দেওয়া দরকার 2-1 দিন পরে পরে গাছের নিচে, যাতে করে মাটিটা নরম থাকে। আর মাটিটা পানি পেয়ে যখন একেবারে চেপে যাবে, তখন মাঝে মাঝে মাটিটা একটু কাঁচি দিয়ে বা এই জাতীয় কোনো কিছু দিয়ে আলগা করে দিতে হবে, যাতে করে ভিতরে আদার যে কোটটা, গাছ হওয়ার পরে ভিতরে যে আদাটা হবে সহজেই একেবারে মাটি শক্ত না হয়ে থাকে, ওটা বাড়তে পারে। তো দর্শক, এই ছিল আমাদের আদা চাষের একটা চিত্র। আমরা প্রথমেই আপনাদেরকে দেখালাম, আমরা এই প্রথম, এর আগে আমরা কখনো করিনি, আদা রোপণ করলাম প্রথমত। তো আল্লাহ চাহে তো আমরা এটা দিয়েই শুরু করলাম, যদি এখানে ভালো ফলন পাই বা দেখতে পাই তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও বেশি, একেবারে সর্বনিম্ন 20 বস্তায় আমরা চেষ্টা করব আদা চাষ করার, এরপর আস্তে আস্তে আরও বৃদ্ধি করব। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা দেখলেন আমরা কিভাবে আদা চাষের পদক্ষেপ নিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা যেই একটা নতুন পদক্ষেপ নিলাম এখানে আল্লাহ আমাদেরকে সফলতা দান করেন, অর্থাৎ আমরা এই আদা থেকে যেন ভালো ফলন পাই, এজন্য আপনারা দোয়া করবেন। এবং আপনাদেরকেও আমরা এটা শেয়ার করলাম, আপনারাও যদি কেউ চান যে আদা চাষ করতে চান, তাহলে এভাবে আপনারা শুরু করতে পারেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।